আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। এলএলবি প্রথম বর্ষের 2024-25 সেশনের পরীক্ষার্থীগণ, আজ আমি আলোচনা করব বাংলাদেশের সংবিধান নিয়ে। পঞ্চম পত্রে বাংলাদেশের সংবিধান, যুক্তরাজ্যের সংবিধান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে আপনাদের প্রশ্ন আসে। তার মধ্যে আমি বাংলাদেশের সংবিধান থেকে কয়েকটি প্রশ্ন বাছাই করেছি যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনাদের 2024-25 সেশনের পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আমাদের প্রথম প্রশ্ন, সংবিধানের মৌলিক কাঠামো বলতে কি বোঝায়? সংবিধান অষ্টম সংশোধনী আইন 1989-কে কেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করেছে? অর্থাৎ আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের মৌলিক কাঠামো কি? এই সংবিধানের মৌলিক কাঠামো হচ্ছে সেগুলো যেগুলোর ভিত্তিতে মূলত একটা সংবিধান তৈরি হয়, প্রস্তুত হয়, এবং মৌলিক কাঠামো সেগুলোই যেগুলো সংশোধন করলে বা পরিবর্তন করলে সংবিধান তার মূল বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। যেমন আপনার মৌলিক অধিকার, তারপর সংবিধানের যে প্রথম ভাগে যে আপনার বিষয়গুলো আছে সেগুলো, এবং দ্বিতীয় ভাগে যে রাষ্ট্র পরিচালনার মূল নীতি আছে সেগুলো, তারপর হচ্ছে আপনার গণতন্ত্র, তারপর মৌলিক অধিকারের সবগুলো বিষয়। এইভাবে আমরা দেখতে পাই যে 100 অনুচ্ছেদে যে সুপ্রিম কোর্টের আসন যেটা বলা আছে, এমনকি প্রিয়াম্বল বা প্রস্তাবনা, সেটাও কিন্তু সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়বে। তার মানে হচ্ছে কতিপয় বিষয় যেগুলোর উপর ভিত্তি করে সংবিধান প্রস্তুত হয় এবং যেগুলো সংশোধন করলে বা বাতিল করলে বা পরিবর্তন করলে সংবিধানের মূল বৈশিষ্ট্য হারিয়ে যায়। একটি বিখ্যাত মামলা আছে এই বিষয়ে, সেই মামলাটা নিয়ে আমরা আলোচনা করব, যেটাকে দুইটা নামে অভিহিত করায়। অনেক সময় দেখা যায় যে বলা হয় আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, আবার অনেক সময় বলা হয় যে অষ্টম সংশোধনী আইন, অর্থাৎ সংবিধান অষ্টম সংশোধনী আইন 1989। আগে আমরা বোঝার চেষ্টা করব বিষয়টা কি ছিল এই মামলার। মূলত 1982 সালে যখন আপনার সামরিক শাসন শুরু হয়, তখন আপনার হচ্ছে সামরিক শাসক তিনি হচ্ছেন ফরমান জারি করতেন, অর্থাৎ তিনি মূল আইন প্রশাসক হিসেবে ফরমান জারি করতে পারতেন। তিনি এইরকম একটি ফরমান জারি করেন যেটা হচ্ছে হাইকোর্টের যে 6টি স্থায়ী বেঞ্চ হবে, অর্থাৎ হাইকোর্ট 6টি স্থানে বসবে ঢাকার বাইরে। ঢাকাতে তো থাকবেই, ঢাকার বাইরে হচ্ছে আপনার কুমিল্লা, তারপর হচ্ছে বরিশাল, নোয়াখালী, তারপর হচ্ছে সিলেট, রংপুর, যশোর। এই 6টি জায়গায় হাইকোর্টের স্থায়ী আসন প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীতে একটি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে যে বিষয় নিয়ে আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশে মামলার উৎপত্তি হয়, সেখানে দেখা যায় যে এই যে হাইকোর্টের যে 6টি বেঞ্চ বা হাইকোর্টের যে স্থায়ী আসন করা হলো ঢাকার বাইরে, এই বিষয়টার মাধ্যমে মূলত সংবিধানের যে মূল বৈশিষ্ট্য বা বেসিক স্ট্রাকচার সেটা লঙ্ঘন হয়েছে কিনা। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এই মামলাতে তিনি রায় প্রদান করেন যে হ্যাঁ, এটা বেসিক স্ট্রাকচার লঙ্ঘন হয়েছে এবং হাইকোর্টের যে 6টি স্থায়ী বেঞ্চ বলি অথবা হাইকোর্টের 6টি যে স্থায়ী আসন, এটা সংবিধানের যে 100 অনুচ্ছেদ সেটাকে সরাসরি লঙ্ঘন করেছে। কারণ সেখানে স্পষ্টত বলা আছে যে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন হবে ঢাকাতে। সুতরাং এই যে হাইকোর্টের যে আঞ্চলিক এখতিয়ার নির্ধারণ করে বিভিন্ন অঞ্চলের স্থায়ী আসন করা, এটা মূলত সংবিধানের মৌলিক কাঠামো বেসিক স্ট্রাকচার এটাকে লঙ্ঘন করেছে। তার মানে আমাদের সংবিধানের যে মূল বৈশিষ্ট্যের একটা হচ্ছে সুপ্রিম কোর্ট ঢাকাতে অবস্থিত থাকবে এবং এটা হবে ইউনিটারি, অর্থাৎ এখানে আপনার কোনো ধরনের লোকাল জুরিডিকশন করে আলাদা আলাদা করে ভাগ করা যাবে না। সুপ্রিম কোর্টের কোনো অংশটাকেই কোনোভাবে ভাগ করা যাবে না। তো অস্থায়ী ভিত্তিতে আপনার বেঞ্চ গঠন করা যাবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু স্থায়ীভাবে এই যে 6টি জায়গায় এটা স্থাপন করা হয়েছিল সেটা সম্পূর্ণভাবে সংবিধানের মূল যে ভিত্তি, সংবিধানের যে মৌলিক কাঠামো সেটাকে লঙ্ঘন করেছে। এরপর আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব ব্যাখ্যা করো। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা কি সংশোধনযোগ্য? প্রখ্যাত মামলার রায়ের আলোকে আলোচনা করো। প্রিয়াম্বল বা প্রস্তাবনা,
এই সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। সংবিধানের শুরুতেই প্রিয়াম্বল বা প্রস্তাবনা আছে। সাধারণত প্রত্যেকটা আইনেই প্রস্তাবনা থাকে, তবে সংবিধানের প্রস্তাবনার আলাদা গুরুত্ব আছে। মূলত সংবিধানের প্রস্তাবনাতেই এই সংবিধানের ধরন, রাষ্ট্র পরিচালনার ধরন, আমাদের রাষ্ট্র কেমন হবে, আমাদের রাষ্ট্র পরিচালনার মূল আদর্শগুলো কি হবে, মূল নীতিগুলো কি হবে, সংবিধান কেন প্রণয়ন করা হয়েছে, এই নানাবিধ বিষয় কিন্তু এই প্রস্তাবনাতে আলোচনা করা হয়েছে। তার মানে প্রস্তাবনায় বলা চলে যে একটা সংবিধানের মূল বৈশিষ্ট্য ধারণ করে শুধু প্রস্তাবনার মাধ্যমেই। আর মূলত উদ্দেশ্যটা যে কেন আমরা এই সংবিধানটা প্রণয়ন করছি, সেই উদ্দেশ্যটা কিন্তু আপনার প্রিয়াম্বল বা প্রস্তাবনাতে উল্লেখ করা আছে। তার মানে একটা সংবিধান সম্পর্কে আপনি ধারণা পাবেন সেই সংবিধানের প্রস্তাবনা পড়লেই। আপনি সেখানে জানতে পারবেন যে কেন এই সংবিধানটি প্রণয়ন করা হয়েছে, এই সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো কি হবে, এবং সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলিও কিন্তু এই প্রস্তাবনার মধ্যে নিহিত থাকে। প্রস্তাবনার গুরুত্ব আমরা দেখলাম। এখন আমরা আলোচনা করব যে এই প্রস্তাবনা সংশোধনযোগ্য কিনা। যেহেতু আপনার প্রস্তাবনাটি হচ্ছে সংবিধানের মূল অংশ না, সেহেতু এই প্রস্তাবনার সংশোধনের বিষয়টা নিয়ে প্রথম দিকে আপনার একটা বিষয় মত ছিল যে হ্যাঁ, এটা সংশোধন করা যায়, এরকম একটা মত ছিল, এবং এটাকে গুরুত্ব দেওয়া হতো না, কারণ এটা হচ্ছে সংবিধানের মূল অংশ না। যেহেতু এটা মূল অংশ না, সুতরাং এটার গুরুত্ব তেমন ছিল না। একটি বিখ্যাত মামলায়, কেশবানন্দ ভারতী মামলায় আমরা দেখতে পাই যে এই বিষয়ে একটি রায় আসে। সেই রায়ে বলা হয় যে প্রিয়াম্বল যদিও সংবিধানের মূল অংশ না, কিন্তু এটা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ প্রিয়াম্বল ছাড়া সংবিধান কল্পনা করা যায় না। সাধারণ আইন প্রিয়াম্বল ছাড়াও হতে পারে, অথবা যদি প্রিয়াম্বল ছাড়া নাও হয়, সাধারণ আইনের ক্ষেত্রে প্রিয়াম্বলের তেমন একটা গুরুত্ব নেই, কিন্তু সংবিধানের ক্ষেত্রে প্রিয়াম্বলের গুরুত্ব আছে। এবং প্রিয়াম্বল সংশোধনের অযোগ্য বলে বিবেচিত হবে। কেন? কারণ প্রিয়াম্বল হচ্ছে বেসিক স্ট্রাকচার। তার মানে সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে প্রিয়াম্বল। আর এই প্রিয়াম্বলের এই বিষয়টা যে এর গুরুত্ব, এটা কিন্তু এই কেশবানন্দ ভারতী মামলায় সুস্পষ্ট করে বলা হয়েছে যে প্রিয়াম্বলই হচ্ছে সংবিধানের আপনার হচ্ছে সংবিধান বোঝার জন্য বা সংবিধানের উদ্দেশ্য, সংবিধানের লক্ষ্য এবং সংবিধানের ধরন, যাবতীয় বিষয় যেহেতু প্রিয়াম্বলে নিহিত থাকে, প্রস্তাবনায় নিহিত থাকে, সুতরাং এটা অবশ্যই কি হবে? অবিচ্ছেদ্য অংশ হবে, এবং এটা সংশোধন করা যাবে না। আর এই কেশবানন্দ ভারতী মামলাতেই মূলত এই প্রথম এই বিষয়টা, অর্থাৎ প্রিয়াম্বল ইজ দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এই বিষয়টা কিন্তু এস্টাবলিশড হয়েছে। এলএলবি প্রথম বর্ষের 2024-25 সেশনের পরীক্ষার্থীগণ, আমি আলোচনা করছি বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান থেকে কতিপয় প্রশ্ন আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ইতিমধ্যে আমরা 2টা প্রশ্ন আলোচনা করেছি, আরও কয়েকটি প্রশ্ন আমি আলোচনা করব যেগুলো আপনাদের পরীক্ষায় আসার মতো, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য একটি কোর্সের আয়োজন করেছে। সেই কোর্সে মূলত আপনাদের এই সবগুলো সাবজেক্ট পড়ানো হবে, অর্থাৎ একদম প্রথম পত্র থেকে শুরু করে আপনাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলোই পড়ানো হবে। ক্লাসগুলো হবে হচ্ছে অনলাইনে, অর্থাৎ জুম মিটিংয়ের মাধ্যমে। আবার সবগুলো ক্লাস কিন্তু রেকর্ড করাও থাকবে। তার মানে আপনি ক্লাসে অংশগ্রহণ করবেন, প্রশ্ন করবেন। কোনো কারণে যদি আপনি অংশগ্রহণ করতে না পারেন ব্যস্ততার জন্য, সেক্ষেত্রে সমস্যা নেই, ক্লাসগুলো রেকর্ড করা থাকবে, আপনি পরবর্তীতে চাইলে বারবার শুনতে পারবেন। কোর্স ফি হচ্ছে মাত্র 8,000 টাকা। তবে আপনাদের জন্য দারুণ একটি সুযোগ আছে। আপনারা যদি 5 এপ্রিলের মধ্যে ভর্তি হন, তাহলে আপনারা পাচ্ছেন মাত্র 5,000 টাকা এই কোর্সটি করার সুযোগ। আমাদের কোর্স ফি হচ্ছে 8,000। 5 এপ্রিলের মধ্যে ভর্তি হলে ছাড় পাবেন, সেক্ষেত্রে মাত্র 5,000 টাকা ফি হবে। আর ক্লাস শুরু হবে 12 এপ্রিল থেকে। আপনাদের জন্য আরও একটি দারুণ সুযোগ আছে, সেটা হচ্ছে আপনারা যদি এই কোর্সে ভর্তি হন, তাহলে আপনারা বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত যে হ্যান্ড নোট, অর্থাৎ লেকচার শিট, সেটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আমাদের এই হ্যান্ড নোটটি আমরা যেটা প্রকাশ করেছি, সেটাতে আপনার প্রত্যেকটা সাবজেক্টের বিষয় আসছে, অর্থাৎ সবগুলো বিষয় আপনি এই হ্যান্ড নোটে পাবেন। বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে আমরা অ্যানালাইসিস করে তারপর আপনাদের জন্য একটি সাজেশন প্রস্তুত করেছি, অর্থাৎ নোট পাবেন, সাজেশন পাবেন। আর এখানে মূল যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই লেকচার শিট বা হ্যান্ড নোটটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন যদি আপনারা এই কোর্সে ভর্তি হন। আর যদি আপনি কোনো কারণে শুধু হ্যান্ড নোটটি সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আপনি মাত্র 1500 টাকা মূল্য দিয়ে এই হ্যান্ড নোটটি সংগ্রহ করতে পারবেন। আমরা
আলোচনা করছি বাংলাদেশের সংবিধান। এখন আমি আলোচনা করব ৩য় নম্বর প্রশ্ন। আমাদের ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সংবিধানে উল্লিখিত সংবিধান সংশোধন পদ্ধতি কি? সংবিধান সংশোধনের বিষয়টি আমরা আলোচনা করব। সংবিধান কিভাবে সংশোধন করতে হয় সেই বিষয়টি আমরা দেখব। সংবিধান সংশোধন করতে হলে প্রথমে একটি বিল পেশ করতে হবে। আপনারা পার্লামেন্টের সেশন দেখে থাকবেন, সেখানে কিভাবে আইন পাস হয় সেটাও আপনারা অনেকে দেখে থাকবেন। কিন্তু এই আইন পাস করার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ড্রাফট তৈরি করতে হয়, খসড়া তৈরি করতে হয়। অর্থাৎ সংবিধানের যে বিষয়টি সংশোধন হবে সেই বিষয়টি সুস্পষ্ট করে আপনার একটি শিরোনাম হবে, সেই শিরোনাম আকারে আপনার পার্লামেন্টে পেশ করা হবে। পার্লামেন্টে পেশ করার পর পার্লামেন্টের স্পিকার তিনি হচ্ছেন এটা ভোটাভুটিতে দিবেন, সংসদ সদস্যরা ভোট দিবে। যদি 2/3 সদস্য এই সংশোধনের পক্ষে হ্যাঁ মত দেয়, অর্থাৎ হ্যাঁ ভোট দেয়, সেক্ষেত্রে এটা প্রাথমিকভাবে পার্লামেন্টে পাশ হলো, অর্থাৎ সংসদ সদস্যদের দ্বারা পাশ হলো বলে গণ্য হবে। আর যদি না জয়যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু এটা পাশ হলো না। তার মানে সংবিধান সংশোধন করতে গেলে কিন্তু 2/3 সংসদ সদস্যের ভোট প্রয়োজন হবে। আর স্পিকার যখন সন্তুষ্ট হবে যে হ্যাঁ 2/3 সদস্য হ্যাঁ এর পক্ষে, অর্থাৎ সংবিধান সংশোধনের পক্ষে রায় দিয়েছে, মত দিয়েছে, সেক্ষেত্রে তারপর সেটা রাষ্ট্রপতির নিকট প্রেরণ করা হবে স্বাক্ষরের জন্য। রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে সেটাতে স্বাক্ষর করবেন। যদি তিনি কোনো কারণে 7 দিনের মধ্যে স্বাক্ষর না করেন বা স্বাক্ষর করতে অপারগ হন, তাহলে 7 দিন অতিবাহিত হলে তিনি স্বাক্ষর করেছেন বলে গণ্য হবে এবং সেটা কিন্তু আইনে পরিণত হবে। যেমন ষোড়শ সংশোধনী আইন আপনারা শুনে থাকবেন, যে যার মাধ্যমে বিচারপতিদের অপসারণের বিধান করা হয়েছিল। এখন এটা কিন্তু পার্লামেন্ট কর্তৃক পাশ হয়েছে। এখন এই যে পার্লামেন্ট কর্তৃক যে পাশ হলো, এটা কি হলো, যে একটা সংশোধনী আনা হলো, যে সংবিধানের কোনো অনুচ্ছেদ, কোনো বিধিবিধান সেটা কি পরিবর্তন করা হলো। খেয়াল রাখবেন, সাধারণ আইন পাশ করার জন্য সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোট যদি পক্ষে হয় তাহলেই সাধারণ আইন পাশ হয়ে যায়। কিন্তু সংবিধান সংশোধন করতে গেলে 2/3 সংসদ সদস্যের ভোট প্রয়োজন হয়। তাহলে আমরা দেখলাম কিভাবে একটি সংবিধান পরিবর্তন করা যায়। অর্থাৎ সংবিধান পরিবর্তন করতে গেলে সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ 2/3 সদস্যের ভোট প্রয়োজন হবে। এরপর আমরা আলোচনা করব আমাদের 4র্থ প্রশ্ন, সাংবিধানিক প্রাধান্য বলতে কি বোঝায়? সাংবিধানিক প্রাধান্য ও সংসদীয় সার্বভৌমত্বের মধ্যে পার্থক্য আলোচনা করুন। কেন সংবিধানকে একটি দেশের সর্বোচ্চ আইন বলা হয়? সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন, সাংবিধানিক প্রাধান্য, এটা বলতে বোঝানো হয় মূলত সংবিধান থাকবে সবার উপরে, সব কিছুর উপরে। তার মানে হচ্ছে সংবিধানের যে আইন, সংবিধানের যে বিধিবিধান, সেটা কেউ লঙ্ঘন করতে পারবে না এবং সেটা যদি কেউ অন্যায়ভাবে সংশোধন করে, তারপর হচ্ছে নিয়ম লঙ্ঘন করে সে সংশোধন করে, তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। এবং সংবিধানের সাথে যদি কোনো আইনের কোনো কনফ্লিক্ট হয়, অসামঞ্জস্যতা দেখা যায়, তাহলে সংবিধানই প্রাধান্য পাবে। এই জন্য সংবিধানকেও বাংলাদেশের সর্বোচ্চ আইন বলা হয়। পাশাপাশি আমাদের দেশে, অর্থাৎ বাংলাদেশে আপনার সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের প্রাধান্য আমরা দেখতে পাই। কোনো আইন সংবিধানের বিরোধী হতে পারে না, কোনো কর্তৃপক্ষই সংবিধানের ঊর্ধ্বে না, তারা অবশ্যই সংবিধান মান্য করবে এবং সংবিধান বিরোধী কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না, এমনকি কোনো আইনও পাশ করতে পারবে না। এই জন্যই বলা হয়েছে যে সংবিধানের প্রাধান্য আছে, আর তার মানে হচ্ছে সংবিধানকে সর্বোচ্চ উপরে রাখা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে সংবিধান সবার উপরে, তাহলে তুলনাটা কেন আসে? এই যে সাংবিধানিক প্রাধান্য বা আপনার পার্লামেন্টারিয়ান সার্বভৌমত্ব, বা আমরা যেটাকে বলে থাকি হচ্ছে সংসদীয় সার্বভৌমত্ব, এই দুটোর মধ্যে সম্পর্ক কি আর পার্থক্য কি? মূলত এখানে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে, আমরা দেখতে পাই যে যখন সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন থাকে তখন মূলত সব কিছুর ঊর্ধ্বে সংবিধান থাকে। তার মানে হচ্ছে সংবিধানের ঊর্ধ্বে গিয়ে কেউ কোনো কিছু করতে পারে না। আর যখন আমরা পার্লামেন্টারিয়ান সার্বভৌমত্ব দেখতে পাই, অর্থাৎ সংসদীয় সার্বভৌমত্ব দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই যে পার্লামেন্টই সবার উপরে। তার মানে পার্লামেন্টই নির্ধারণ করবে কি থাকবে কি থাকবে না। তারপর হচ্ছে পার্লামেন্ট যে আইনটা প্রণয়ন করবে সেটাই প্রাধান্য পাবে। আর এই বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাই ইংল্যান্ডে। তার মানে হচ্ছে আমাদের দেশে হচ্ছে সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন, সাংবিধানিক প্রাধান্য, আর ইংল্যান্ডে হচ্ছে সংসদীয় প্রাধান্য বা সংসদীয় সার্বভৌমত্ব। এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন যে সাধারণত যে সকল দেশে আপনার
সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন আছে, সেই সকল দেশের সংবিধান হয় লিখিত, যেমন আমাদের সংবিধানটা লিখিত। আর যে সকল দেশের সংসদীয় সার্বভৌমত্ব আছে সেই সকল দেশের সংবিধান হয় হচ্ছে অলিখিত, যেমন যুক্তরাজ্যে আছে। আবার জুডিশিয়াল রিভিউয়ের যে সিস্টেম, এটা সাধারণত সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশনের ক্ষেত্রে থাকে। যেমন আমাদের দেশে যদি এরকম হয় যে পার্লামেন্ট কোনো আইন পাশ করে যেটা হচ্ছে সংবিধানকে লঙ্ঘন করে বা সংবিধানের মূল স্পিরিটকে লঙ্ঘন করে, তাহলে সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্ট সেই আইনটাকে অসাংবিধানিক ঘোষণা করতে পারে। কিসের মাধ্যমে? এই জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে। তাহলে খেয়াল করে দেখেন, এখানে পার্লামেন্ট যদি কোনো কারণে কোনো আইন পাশ করেও ফেলে, সেই আইনটাকে কিন্তু বাতিল করার সুযোগ থাকছে কিসের মাধ্যমে? সুপ্রিম কোর্টের মাধ্যমে। আর সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধান রক্ষার জন্য অভিভাবক। তাহলে সুপ্রিম কোর্ট কেন সংবিধানকে রক্ষা করবে? কারণ সংবিধান হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে, সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর উপরে। এখন খেয়াল করেন যে এই যে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে আপনার সাংবিধানিক যে প্রাধান্য যেটা বিরাজমান আছে সেটা রক্ষা করা হলো, কিন্তু সংসদীয় সার্বভৌমত্বের ক্ষেত্রে কি হয়? সংসদীয় সার্বভৌমত্বের ক্ষেত্রে এরকম কোর্টের মাধ্যমে পার্লামেন্টের কোনো আইন বাতিল করা যায় না। কারণ ইংল্যান্ডে সংসদীয় সার্বভৌমত্ব থাকার দরুন পার্লামেন্টই হচ্ছে সর্বোচ্চ প্রতিষ্ঠান। পার্লামেন্টের ঊর্ধ্বে গিয়ে আদালত কোনো আইনটাকে বাতিল করতে পারবে না। আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সংসদীয় সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে পার্লামেন্ট মেম্বাররা তারা যে আইনটা প্রণয়ন করবে সেই আইন প্রণয়নের ক্ষেত্রে জনগণের যে সরাসরি আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন নাও থাকতে পারে। আর আমরা যদি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন দেখি, সেখানে যেহেতু জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপই হচ্ছে এই সংবিধান প্রণয়ন করা হয়েছে, সেহেতু জনগণের আকাঙ্ক্ষার বিরোধী কোনো আইন সাধারণত সংসদীয় সার্বভৌমত্বে আপনার হচ্ছে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশনে সাধারণত থাকে না। কিন্তু সংসদীয় সার্বভৌমত্ব অনেক সময় দেখা যায় যে পার্লামেন্ট মেম্বাররা এমন আইন প্রণয়ন করে যেখানে হয়তো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এরপর আমরা আলোচনা করব আমাদের পঞ্চম প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলো আলোচনা করো। রাষ্ট্র পরিচালনার মূল নীতি আমাদের সংবিধানের দ্বিতীয় ভাগে আছে এবং এখানে অনুচ্ছেদ 8-এ উল্লেখ করা আছে যে রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলো হবে জাতীয়তাবাদ, তারপর সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, এরপরে গণতন্ত্র ও মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা। এটা হচ্ছে আমাদের যে মূল 4টি নীতি হবে। আর এর বাইরে রাষ্ট্র পরিচালনার আরও অন্যান্য নীতিগুলো অনুচ্ছেদ 9 থেকে আলোচনা করা হয়েছে। আমরা এই দ্বিতীয় ভাগের সবগুলো নীতির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে হচ্ছে এই 4টা নীতিকে। আমি 4টা নীতি নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটি বিষয় বলি যে এখানে এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলা হয়েছে, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটা বোঝা যায় যে এই অংশগুলো কিন্তু পরিবর্তন করা যায় না। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যে এটা অন্তর্ভুক্ত। এই কারণে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যদিও এনফোর্সেবল না, অর্থাৎ কি করা যাচ্ছে না, এনফোর্স করা যাচ্ছে না, তারপরেও এর গুরুত্ব অপরিসীম। যেহেতু এটা সংশোধন করা যাচ্ছে না, পাশাপাশি একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা কিন্তু এই নীতির মাধ্যমে কি হয়, ইস্টাবলিশড হয়। তো এখন খেয়াল করে দেখেন, এই যে নীতিগুলো অনুসরণ করা হয়েছে, যদি কোনো কারণে রাষ্ট্র সেগুলোর কোনো ব্যত্যয় ঘটায়, আপনি চাইলে কোনো আদালতের দ্বারস্থ হতে পারবেন না। কিন্তু পারবেন না বিধায়ী যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির গুরুত্ব নেই তা নয়। আমরা প্রথমে দেখতে পাই যে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের নীতিগুলো কি হবে, তার 4টি অংশ অর্থাৎ 4টি নীতি আমরা আলোচনা করব। প্রথমে আসি জাতীয়তাবাদ। কেন জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ মূলনীতি হলো, এই যে ভাষাগত সংস্কৃতিগত যে ঐতিহ্য আমাদের মধ্যে আছে সেটাকে ধারণ করে লালন করে যে আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা অর্জন করার পর সেই স্বাধীনতা রক্ষা করা এবং সেটার আলোকেই রাষ্ট্র পরিচালনা করা, এটাই হবে আমাদের মূলনীতি। তার মানে হচ্ছে জাতীয়তাবাদের গুরুত্বটা কোথায় আসছে, ভাষাগত ও সংস্কৃতিগত যে বিষয়টা এটা এখানে আপনার মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আর এটা নীতির মধ্যে আছে, অর্থাৎ এটা আপনি এনফোর্স করতে পারবেন না আদালতের মাধ্যমে, কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা পদক্ষেপে এই বিষয়টা থাকবে যে আমাদের জাতীয়তাবাদ। আর জাতীয়তাবাদ থাকলে কি হয়, দেশপ্রেমে মানুষ উদ্বুদ্ধ হয়, আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হলে তখন কি হবে, দেশ ও রাষ্ট্রের জন্য সেটা কল্যাণকর হবে। এর জন্য জাতীয়তাবাদ হচ্ছে গুরুত্বপূর্ণ মূলনীতি। এরপরে দেখেন আপনার সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। এখানে যে সমাজতান্ত্রিক নীতি সেটাকে কিন্তু আরোপ করা হয়নি আমাদের সংবিধানে, বরঞ্চ সমাজতন্ত্রের যে বিষয়টা কনসেপ্টটা সেটা হচ্ছে
শোষণ মুক্তি, তার মানে কোনো ধরনের কোনো শোষণ থাকবে না, সমাজে বৈষম্য থাকবে না, শোষণ থাকবে না। এখানে শাসক যিনি তিনি শোষক হবেন না, তিনি শাসন করবেন, তার যে দায়িত্ব সেটা পালন করবেন, কিন্তু জনগণের উপর তিনি অন্যায় করবেন, তারপর অত্যাচার করবেন, তারপর শোষণ করবেন জনগণকে, তা কিন্তু হবে না। এটাও একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। আর আরেকটা হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার। আমি আগেই বাক্যে বলেছি যে সমাজতন্ত্রের বিষয়টার সাথে আবার আপনাদের মনে হতে পারে যে গণতন্ত্র কেন আসলো। গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে আমাদের মূল নীতির মধ্যে একটা, সমাজতন্ত্রের আমরা শুধু আদর্শিক রূপটা নিয়েছি। তো গণতন্ত্র ও মানবাধিকার এখানে দুটো শব্দই ব্যবহার করছে, অর্থাৎ শুধু গণতন্ত্র রক্ষা করলেন তা কিন্তু হবে না, মানবাধিকারের বিষয়টাও কিন্তু নিশ্চিত করতে হবে। আর এটা কিন্তু মূলনীতি। হ্যাঁ, আপনার মৌলিক অধিকার লঙ্ঘন হলে আপনি আদালতের দ্বারস্থ হতে পারবেন, মানবাধিকার লঙ্ঘন হলে আপনি সরাসরি আদালতের দ্বারস্থ হতে পারবেন না, কিন্তু এটা মূলনীতি হিসেবে রাখা হয়েছে যাতে রাষ্ট্রের জবাবদিহিতা থাকে। অর্থাৎ কোন রাষ্ট্র যদি মানবাধিকার লঙ্ঘন করে যাতে আন্তর্জাতিকভাবে তাকে কি করা যায়, জবাবদিহিতার আওতায় আনা যায়। এর জন্য সংবিধানে এই আমাদের যে নীতিটা আছে এটা কিন্তু গুরুত্ব বহন করে। তার মানে গণতন্ত্র ও মানবাধিকার এটাও আমাদের মূল নীতির একটা, রাষ্ট্র পরিচালনার কয়েকটা নীতির একটা। আর আরেকটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা, অর্থাৎ আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, এক্ষেত্রে কেউ বাধা দিবে না, এবং কোনো ধর্মকে বিশেষভাবে আপনার কোনো সুবিধা দেওয়া সেটাও করা যাবে না। তার মানে এখানে যার যার ধর্ম সে পালন করবে, এক ধর্ম আর এক ধর্মের উপর চাপিয়ে দেওয়া যাবে না, কোনো ব্যক্তি বিশেষকে কোনো ধর্ম পালন করার জন্য কোনো নিষেধাজ্ঞা বা হচ্ছে তাদের উপর কোনো খড়গহস্ত করা কোনো কিছুই যাবে না। তবে এই ধর্মীয় স্বাধীনতার নামে আবার এটা হবে না যে আপনি যা খুশি তাই করবেন, অন্য ধর্মের অবমাননা করবেন, তা হবে না। আপনি আপনার নিজ ধর্ম পালন করার ক্ষেত্রে স্বাধীন, কিন্তু অন্য ধর্মের অবমাননা সেটা করার ক্ষেত্রে নিষেধ আছে। এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতির পাশাপাশি আমরা দেখতে পাই যে এটা ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার হিসেবেও কিন্তু আখ্যায়িত করা হয়েছে। তার মানে এখানে আমরা দেখব যে ধর্মীয় স্বাধীনতার যে বিষয়টা আসবে সেটা রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যেও আসছে, আবার এটা মৌলিক অধিকারের মধ্যেও আছে যে আপনার ধর্ম পালনের স্বাধীনতা আপনার থাকবে। এলএলবি প্রথম বর্ষের 2024-25 সেশনের পরীক্ষার্থীগণ, আমি আলোচনা করলাম 5টি প্রশ্ন, অর্থাৎ বাংলাদেশের সংবিধান অংশ থেকে আমি 5টি প্রশ্ন আলোচনা করলাম। বাংলাদেশের সংবিধান থেকে এরকম আরও কয়েকটি প্রশ্ন পড়লে কিন্তু আপনাদের পরীক্ষাতে যে প্রস্তুতি সেটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে এই অংশটা। আর সংবিধান অনেকের কাছে জটিল মনে হয়, আসলে কিন্তু এত জটিল না, এটা শুধু একটু বুঝে পড়তে হবে আর বারবার পড়তে হবে। বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য আয়োজন করছে একটি কোর্সের, যে কোর্সে মূলত হচ্ছে আপনাদেরকে এই বিষয়গুলো পড়ানো হবে, অর্থাৎ সবগুলো সাবজেক্টই আপনাদেরকে পড়ানো হবে। ক্লাসগুলো হবে জুম মিটিংয়ে, অনলাইনে, এবং সবগুলো ক্লাস হবে হচ্ছে রাতের বেলা, রাত 9টার সময়, রাত 8টার সময়, এরকম। তার মানে হচ্ছে শিডিউল মেনটেন করে, রুটিন মেনটেন করে এই ক্লাসগুলো নেওয়া হবে। প্রায় 35টির মতো ক্লাস হবে, এবং এই ক্লাসগুলো রেকর্ড করাও থাকবে। আপনি চাইলে বারবার ক্লাসগুলো শুনতে পারবেন। আবার যদি কোনো পড়া বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রশ্ন করতে পারবেন। আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে 12 এপ্রিল থেকে। কোর্স ফি হচ্ছে 8,000 টাকা। তবে আপনাদের জন্য আছে দারুণ একটি সুযোগ, দারুণ একটি অফার, সেটা হচ্ছে আপনারা যদি 5 এপ্রিলের মধ্যে ভর্তি হন তাহলে আপনারা পাচ্ছেন মাত্র 5,000 টাকা দিয়ে এই কোর্সটি করার সুযোগ। এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার 5 এপ্রিলের মধ্যে ভর্তি হয়ে যাবেন। আপনারা যদি এই কোর্সে ভর্তি হন আপনাদের জন্য থাকছে আরও একটি বিশেষ অফার, সেটা হচ্ছে বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত যে হ্যান্ড নোট সেটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। অর্থাৎ এই হ্যান্ড নোটটি আমরা আপনাদেরকে তখন সম্পূর্ণ ফ্রিতে দিব যখন আপনারা এই কোর্সে ভর্তি হবেন। আর যদি আপনি শুধু এই হ্যান্ড নোটটি সংগ্রহ করতে চান, অর্থাৎ আপনি চাচ্ছেন যে শুধু হ্যান্ড নোটটি সংগ্রহ করে আপনি পড়বেন, সেক্ষেত্রে মাত্র 1500 টাকা মূল্য দিয়ে আপনারা আমাদের এই হ্যান্ড নোটটি সংগ্রহ করতে পারবেন। এই হ্যান্ড নোটের মূল বৈশিষ্ট্য হচ্ছে আমরা সহজ ও সাবলীল ভাষায় আমরা এই প্রশ্নগুলো উত্তর দিয়েছি, এবং আরও যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা একটি সাজেশন প্রস্তুত করেছি। সেই সাজেশনের প্রত্যেকটা প্রশ্নে আমরা পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দিয়েছি, যাতে আপনাদেরকে এই উত্তরগুলো খুঁজে বের করতে কোনো হয়রানির শিকার হতে না হয়। তার মানে আপনি সাজেশনের প্রশ্ন দেখবেন, সেই প্রশ্নের উত্তর কোন পৃষ্ঠায় আছে সেই পৃষ্ঠা উল্টে আপনি পড়তে পারবেন। তার মানে এই সাজেশন এবং নোট সহজ সাবলীলভাবে এবং বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে আমরা এই নোট এবং সাজেশন দুটোই তৈরি করেছি, এবং ভাষাগুলো আপনার তুলনামূলক অনেক বেশি সহজ। আপনি পড়লে কিন্তু এটা বুঝতে পারবেন, যে বাংলাদেশের সংবিধান পড়বেন, আপনি যখন রিড আউট করবেন, রিডিং পড়বেন, দেখবেন যে আপনি বুঝতে পারছেন। এখানে পর্যাপ্ত উদাহরণও দেওয়া আছে।
আর এই নোটের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনারা 7টা সাবজেক্টের 7টা নোট পাচ্ছেন, পাশাপাশি আরও 2টো স্পেশাল নোট পাচ্ছেন। মুসলিম ফারাইজের অঙ্ক নিয়ে অনেকে ভয় পান যে আমি তো অঙ্ক পারি না, কিভাবে কি করব। এই মুসলিম ফারাইজের অঙ্ক শেখার জন্য আপনারা পাবেন একটি স্পেশাল নোট ফারাইজের। এই যে নোটটা, এটা যে আপনার শুধু পরীক্ষার জন্য কাজে লাগবে তা না, এই নোটটা কিন্তু আপনার বাস্তব জীবনেও কাজে লাগবে। অর্থাৎ এই ফারাইজ শেখার মাধ্যমে আপনি সম্পত্তির বন্টন কিভাবে হয় ইত্যাদি বিষয় খুব ভালোভাবে বুঝতে পারবেন। আবার আয়কর আইনের যে অঙ্ক, রাজস্ব আইন, কর আইন, এই আইনের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আপনারা অনেকে বুঝতে পারেন না। আমরা এটার জন্য আলাদা স্পেশাল একটা আয়কর আইন 2023-এর আলোকে আমরা স্পেশাল একটা নোট প্রস্তুত করেছি। আর এই সম্পূর্ণ প্যাকেজটি আপনারা পাচ্ছেন মাত্র 1500 টাকায়। তো আপনারা যারা শুধু নোটটি সংগ্রহ করতে চান, ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে নোটটি সংগ্রহ করতে পারবেন। আর আপনারা যদি 5 এপ্রিলের মধ্যে মাত্র 5000 টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হন, তাহলে একসাথে দুটোই পাচ্ছেন, ক্লাসও করতে পারছেন, রেকর্ডিংও পাচ্ছেন, আবার আমাদের নোটটাও ফ্রিতে পাচ্ছেন। তাহলে আর দেরি না করে ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ কথা হবে ক্লাসে। ততদিনে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।